আমি কেন আমার পুলিশ যখন আমাকে রিপোর্ট করছে এই দুজন সাসপেক্ট, আমি একজনকে কেন দল দিব? বিপিএলের যদি আপনি পে স্কেল দেখেন খুবই কম, এবং তারা হয় কি তখন আর বেটিংয়ের অফারটা অনেক বড় থাকে। তো বিপিএল খেলে খুব ভালো মানের ক্রিকেটার হয়তো 40 লাখ টাকা পাচ্ছেন, কিন্তু তার একটা ম্যাচ কম্প্রোমাইজ করার জন্য হয়তো তিনি 5 কোটি টাকার অফার পাচ্ছেন। কে তো একটা আলোচিত বিষয় হলো, আমরা বাংলাদেশে কালকে টেস্ট ম্যাচ শুরু হবে, তার আগে বিপিএল নিয়ে একটা তদন্ত রিপোর্ট এসেছে। সেই রিপোর্টটা নিয়ে একটু আলোচনা শুরু করতে চাই। তামিম ইকবাল বর্তমান বোর্ড সভাপতি, তিনি বেশ কয়েকজনকে আসলে নিষেধাজ্ঞায় দিয়েছেন একরকম, আবার কয়েকজনকে 14 দিনের একটা সময় দিয়েছে। একটু যদি আপনার কাছ থেকে শুরুতে সারসংক্ষেপটা জানতে চাই যে 12তম আসরের বিপিএলে এত কিছুর পরও আসলে এই যে কয়েকজন নাম আসছে, এই বিষয়টা আসলে কি বাংলাদেশের ক্রিকেটের জন্য একটু হুমকি কিনা? হুমকি না, আমি বলবো যে ইতিবাচক দৃষ্টিতে দেখতে চাই। যে অনেক দিন ধরে শোনা যাচ্ছিল যে বিপিএলে অনেক রকম দুর্নীতি হচ্ছে। অ্যাটলিস্ট কিছু নাম সামনে আসাতে আমার কাছে মনে হয় যে বাকিরা সতর্ক হবে, বা তদন্ত হচ্ছে, বিসিবি কাজ করছে, এটা নিয়ে নজরদারি করছে, এটা একটা সাইন। বাট আপনি যদি বলেন যে এই 5 জনকে বা 4 জনকে চিহ্নিত করার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট থেকে এই দুর্নীতির বিষয়গুলো মুছে যাবে, ইটস নট রাইট। বিকজ যে আমরা আরও অনেকগুলো নাম নিয়ে গত বছর বা তার আগের বছর গবেষণা হয়েছে, আলোচনায় এসছে, সেই নামগুলো তদন্ত এখনও চলছে তাদের ব্যাপারে। যেহেতু তথ্য প্রমাণ এখনও পাওয়া যায়নি, তদন্ত চলছে। সো আমার ধারণা যে অ্যাটলিস্ট একটা পজিটিভ সাইন যে এই প্রথম বোর্ড থেকে জানানো হলো যে 4 জন ইনভলভ রয়েছেন, তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা একটা শুরু আমি বলবো। বাট অনেক গভীরে এই দুর্নীতি, অনেক গভীরে, সেটা যদি সমূলে উৎপাটন করতে হয়, আমার মনে হয় যে অনেক বড় একটা পদক্ষেপ নেওয়া লাগবে। আমি আপনার কাছ থেকে যে গভীরের কথা বলছেন সেটা নিয়ে একটু ডিটেলস জানবো। 5 জনের যে লিস্টটা সেটা নিয়ে একটু আলোচনা করতে হয়। সেখানে আমরা একজন মাত্র ক্রিকেটার দেখতে পাচ্ছি, অমিত মজুমদার। 4 জনই কর্মকর্তা। আসলে ক্রিকেটারদের কি মায়াজালে কর্মকর্তারাই ফেলছেন কিনা? এটা পুরো একটা, আমি বলবো যে ক্রিকেটটা এখন হয়ে গেছে আপনার মাকড়সার জালের মতো। আপনি এর ভেতরে ঢুকবেন, ঢুকতে গেলে জাল আপনার গায়ে লাগবে। এটা আনফর্চুনেটলি এই জায়গায় চলে গেছে। এটা দীর্ঘদিনের, আমি বলবো, নেগলিজেন্সি, যাদের এই বিষয়টা সবচেয়ে বেশি সচেতন থাকার কথা ছিল। এবং কর্মকর্তা থেকে শুরু করে খেলোয়াড় যারা মাঠে খেলেন, যারা শুধু রুজির জন্য, এটা প্যাশনও কিন্তু তাদের, আমার কাছে মনে হয় তাদের প্যাশনের সঙ্গে তারা ক্রমাগত প্রতারণা করছেন। সবার কথা বলছি না, গুড নাম্বার অফ প্লেয়ার্স ইনভলভ, যেখানে আপনার ভিজিলেন্সটা কম হয়, নজরদারিটা কম হয়। আপনি দেখেন যে এই যে 4 জনের নাম এসছে, এর মধ্যে কিন্তু ফ্র্যাঞ্চাইজি মালিকের নাম আছে একজন, হ্যাঁ। তো যখন ফ্র্যাঞ্চাইজি মালিকের নাম থাকে, তার মানে ওই দলের অনেককে আপনি সন্দেহ করেন, বিকজ সে তো তার খেলোয়াড়কে যেহেতু বেতন দেয়, তাকে কিন্তু অনেক কাজ করিয়ে নিতে পারে। সো ওই টিমের প্রতিটি খেলোয়াড় ভালনারেবল। 2 জন এরকম কর্মকর্তা আছেন, একজন ম্যানেজারের নাম আছে। তো এটার একটা ভালো দিক কি, যে আমরা সবাই ভাবতাম যে ওদের খেলোয়াড়রাই শুধু নিজেদের দায়িত্ব নিয়ে তারা ম্যাচ পাতানোর সঙ্গে বা বেটিংয়ের সঙ্গে জড়িত হন। এটা আসলে পুরো কাঠামো জুড়েই আপনি আপনি কোনো একটা মেসিউস যিনি ফিজিওথেরাপি দেন, তাকেও আপনি সন্দেহের বাইরে রাখতে পারবেন না। টিম বাসের চালক যিনি, তাকেও সন্দেহের বাইরে রাখতে পারবেন না। আপনি ফ্র্যাঞ্চাইজি মালিক বলেন, বা যারা টুর্নামেন্ট আয়োজন করেন, বিসিবির পরিচালক যারা, আমি বলছি না যে তারা সবাই ইনভলভ, বাট তাদের সুযোগ আছে করার। আমরা একবার মাঝখানে হচ্ছে টিম বয়ের একজনের নাম শুনেছিলাম যে রেড ফ্ল্যাগে আছে, রাইট, বিকজ তারা টিমের ভেতরে যাতায়াত করতে পারে, ইনফরমেশন পাস করতে পারে। মোবাইল ফোন রেস্ট্রিকশন আছে, যে ড্রেসিং রুম ঢোকার আগে মোবাইল ফোন আপনি রেখে যাবেন। এখন হাউ ডু ইউ নো যে আমার কাছে আমার নিজেরই 2টো ফোন আছে, আমি তো একজন সামান্য সাংবাদিক। একজন খেলোয়াড়ের 3টে 4টা 5টা থাকতে পারে, হয়তো 2টো নাম্বার আপনি জানেনও না। তাদেরকে ওই স্ক্রিনিং করা হয়, তার যাওয়ার সময় একটা ব্যাগ থাকে, ব্যাগে একটা মোবাইল রেখে যান। তারা কি এক্সট্রা মোবাইল ক্যারি করছেন কি না। একজন দলের ম্যানেজারের নাম এসছে এবার, এখন ম্যানেজারের কাছে কিন্তু ফোন থাকার অনুমতি আছে আইসিসির অ্যান্টি কারাপশন। এখন ম্যানেজার সাহেব যদি ইনভলভ হন, বা ফ্র্যাঞ্চাইজি কোনার, তিনি কিন্তু ড্রেসিং রুম যেতে পারেন। 2টা গেস্ট পাস থাকে, যারা নর্মালি টিমের বা বোর্ড ডিরেক্টর এরকম, তো ওনারাও ইনভলভ হচ্ছেন। আপনি যদি খেয়াল ফিরে যান 2013 সালে, যখন মোহাম্মদ আশরাফুলের স্ক্যামটা সামনে এলো, তদন্তের পর কিন্তু সবচেয়ে চ্যাম্পিয়ন টিমের পিতা পুত্র, তারা 2জনও নিষিদ্ধ হলেন ক্রিকেটে। সো এখানে আসলে শুধু খেলোয়াড়দের আপনি বললে হবে না, খেলোয়াড়রা তাদের সার্কেলে তাদের যোগাযোগের মাধ্যম আছে, বাট এই পুরো সিস্টেমটা আমি যেটা বললাম মাকড়সার জালের মতো, এই জাল ছিন্ন করতে হলে একটাই করণীয় যে আপনি দৃষ্টান্তমূলক শাস্তি। আপনি যে ক্রিকেটের কথা বললেন অমিত মজুমদার, আমার হঠাৎ মনে হলো যে আমি যখন মাঠে রিপোর্টিং করতাম,
তিনি ডোমেস্টিকে মোটামুটি রান টান করতেন, তিনি কিন্তু গত বিপিএলে খেলেননি। এখন এই ধরনের খেলোয়াড়রা হয় কি, যাদের কেরিয়ার শেষ বা টিমের মধ্যে এক্সেস আছে, মানে তার পুরনো সতীর্থ আছে, তারা ইনভলভ হয়ে যায়, তারা বেটিংয়ের ইনফরমেশন লেনদেন করে, তারা নিজেরা আর্থিকভাবে লাভবান হয়। সো এটা কিন্তু আমি বলবো যে টিপ অফ দ্য আইসবার্গ, মানে আজকে যেটা হয়েছে। বাট তারপরে ইতিবাচক থাকতে চাই যে অন্তত শুরু হয়েছে, ভবিষ্যতে নিশ্চয়ই আরও অনেক নাম সামনে আসবে। আপনি একজন মালিকের কথা বলেছেন, সবশেষ দলে তিনি নোয়াখালী দলের সাথে ছিলেন, এবং আমি যদি তার পরিচয়ের পিছনে একটু ব্যাকগ্রাউন্ডে যাই, আমিও তাকে নিয়ে আসলে রিপোর্ট করেছি। তিনি ব্রাদার্স ইউনিয়নের সাথে একটা সময় যুক্ত ছিলেন। সামিনুর রহমান নামে একজনকে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে, তিনিও ব্রাদার্সের সাথে যুক্ত ছিলেন। চট্টগ্রামের সবশেষবার আমরা রেড ফ্ল্যাগের কারণে কয়েকজনকে দলের সাথে ভিড়তে দেওয়া হয়নি, তাদের মধ্যে দুই একজন ব্রাদার্সের সাথে যুক্ত ছিলেন। ব্রাদার্সের সাথে যুক্ত থাকে এতজনের নাম কেন আসছে? এই দলের আমি নাম বলতে চাচ্ছি না, এই দলের একজন পুরনো চিহ্নিত, মানে যাকে নিয়ে নানা সময় আলোচনা হয়েছে, রিপোর্ট হয়েছে, আরেকজনের নাম আপনিও বলেননি, আমিও বলতে চাচ্ছি না, বিকজ আমার কাছে যেহেতু তথ্য প্রমাণ এবারও দলের সাথে আছেন তিনি ডিপিএলে। সমস্যা কি জানেন, আপনি এই যে বললেন না 4 জনের নাম বা 5 জনের নাম এসছে, এটা পজিটিভ আমি হতে যাচ্ছি এই কারণে, বিকজ যে নামগুলো বারবার আলোচনা হয়েছে বছরের পর বছর জুড়ে, ক্রিকেট বোর্ড ডিরেক্টর জানতেন না, প্রত্যেকে জানতেন। এবার যে দুটো ফ্র্যাঞ্চাইজিকে, দুজনকে রেড ফ্ল্যাগ আইসিসি, মানে যে অ্যালেক্স মার্শাল বলেছেন দুজনকে যেন দল না দেওয়া হয়, পরে একজনকে দেওয়া হয়েছে। তো আমার মানে পুলিশ ডিপার্টমেন্ট আমাকে বলছে যে এরা হলো পয়জন, আমি সেটা জেনে শুনে তাকে নিচ্ছি। তার মানে ইন্টারেস্টটা কি অনেক বেশি? মানে আমি কাউকে সরাসরি ব্লেম করতে চাচ্ছি না, আমি কেন, আমার পুলিশ যখন আমাকে রিপোর্ট করছে এই দুজন সাসপেক্ট, আমি একজনকে কেন দল দিব? আসলে আমি আরও পরিষ্কার করে বলি, বাংলাদেশ ড্রেসিং রুমে বা যে কোনো ড্রেসিং রুমে, ফ্র্যাঞ্চাইজ বলেন, বাংলাদেশ টিম বলেন বা ক্লাব বলেন, প্রতিটা খেলোয়াড় খুব ভালো করে জানে যে তার টিমমেট মাঠে কেন এই শটটা খেলে আউট হলো। ভুল শট খেলে আউট হয়, সেটা হতেই পারে, কিন্তু প্লেয়াররা কিন্তু খুব ভালো করে জানে। আপনি হয়তো অফ স্ক্রিন আলোচনায় কোনো খেলোয়াড়ের সঙ্গে খুব সুসম্পর্ক থাকলে আপনি জানবেন, যতগুলো নাম শুনবেন আপনি বিস্মিত হয়ে যাবেন। সেগুলো তার লেখার উপায় নেই, যে তথ্য প্রমাণ নেই। সো হয় কি, আপনি যখন সাংগঠনিকভাবে, মানে সংস্থা যখন এক ধরনের, আমি বলবো যে ছাড়পত্র দেয় যে ওকে গো অ্যাহেড, বা ধরতে পারছি না, যখন খেলোয়াড় বুঝতে পারেন যে তার মাদার অর্গানাইজেশন তাকে ধরতে পারছে না। আরেকটা হলো বিপিএলের যদি আপনি পে স্কেল দেখেন খুবই কম, এবং তারা হয় কি তখন আর বেটিংয়ের অফারটা অনেক বড় থাকে। সো ওই লোকটাও তারা সামলাতে পারে না। আর সবচেয়ে ভালনারেবল হলো যারা মানে ন্যাশনাল টিমের আশেপাশেও নেই, ক্যারিয়ারের শেষ দিকে চলে গেছে, আর তাদের কারণে সবচেয়ে আমার আশঙ্কা হয় ওই তরুণ ক্রিকেটারের জন্য, যিনি উদীয়মান। অর্থের লোভ তো ভয়ঙ্কর, এবং সেই অঙ্কটা কিন্তু যদি আমি আপনাকে এক্সাম্পল দিই, একজন ক্রিকেটার হয়তো বিপিএল খেলে, খুব ভালো মানের ক্রিকেটার হয়তো 40 লাখ টাকা পাচ্ছেন, কিন্তু তার একটা ম্যাচ কম্প্রোমাইজ করার জন্য হয়তো তিনি 5 কোটি টাকার অফার পাচ্ছেন। সেটা একটা ম্যাচ হয়তো মানে 2-3টা বলের জন্য হতে পারে। রাইট। সো নাম্বারটা খুব হিউজ। এখন এটা আপনি কিভাবে প্রোটেক্ট করবেন? ছোটোবেলা থেকে গাইডেন্স, এখন যেটা হয় যে আপনার ওই অ্যান্টি করাপশনের একটা ব্রিফিং হয় সব ম্যাচের আগে, ভাই এটা তো আমিও জানি যেটা খারাপ কাজ, বাট এটা খুব নর্মালাইজ হয়ে গেছে প্লেয়ারদের এন্ডে, কর্মকর্তাদের এন্ডে। আমরা যারা প্রেস বক্সে, আমরা যখন প্রথম হান্সি ক্রোনিয়ের 2000 সালে শুনলাম, মনে হচ্ছিল যে ক্রিকেট ধ্বংস হয়ে গেল, বা হান্সি ক্রোনিয়ে তিনি লোকলজ্জায় আড়ালে চলে গেলেন, আজহারউদ্দিনরা, আমরা সেম বলতে থাকলাম। কিন্তু এখন আমরা আজকে যখন শুনলাম যে 4 জনের নাম, সব উই আর অ্যান্টিসিপেটিং যে কিছু এরকম একটা আসবে, আমাদের মধ্যে প্রতিক্রিয়া হচ্ছিল না। আপনি এর চেয়ে ভয়ঙ্কর হলো আমাদের সমাজে এটার যে প্রভাব পড়েছে, এই মোবাইল অ্যাপের মাধ্যমে এই জুয়ার সঙ্গে জড়িত হয়ে এই দেশের কত সন্তান, কত সংসার ধ্বংস হয়ে গেছে। তা আমি এই কথা কেন বললাম? সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য। এটা শুধু ক্রিকেটের ব্যাপার না, এই বেটিংটা সামাজিক ব্যাধি, অনেকটা ড্রাগের, নার্কোটিক্সের মতো, অনেক সন্তানকে, অনেক সংসারকে, অনেক সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এই বেটিং নিয়ে সরকারের, মানে ক্রিকেট বোর্ডে কিচ্ছু করেনি। তামিম ইকবাল অনেক বলেছেন, স্ট্রং স্টেটমেন্ট দিতে চেয়েছেন, স্টেটমেন্ট দেওয়া যায়, বাট কার্যকর পদক্ষেপ নিতে হলে সরকারের আইন প্রণয়ন এবং ফৌজদারি ব্যবস্থা ছাড়া আসলে এ থেকে মুক্তির কোনো সুযোগ নেই। শুধু ক্রিকেটকে বাঁচানোর জন্য না, ক্রিকেটের চাইতে এদেশের সমাজ অনেক বড়। আমি বলতে চাই, সমাজকে বাঁচানোর জন্য সরকার যেন দায়িত্ব নেন। বিনীত অনুরোধ থাকলো সরকার। তরুণদের কথা বলছেন, একটা গল্প মনে পড়ে গেল। একজনকে আমি জানি আর কি,
বড় লোকের সন্তান, এই জুয়া খেলতে খেলতে, বেটিং খেলতে খেলতে তিনি নিঃস্ব হয়ে গেছেন সেই ছেলে, এবং তার বাবা তাকে পরিচয় দেন না। একটা সময় সে হচ্ছে নিজের পেটের তাগিদে আর কি রিক্সা চালানো শুরু করেন, এবং রিক্সা চালিয়ে যে টাকাটা পান তার থেকেও একটা অংশ সেই এমন অভ্যস্ত হয়েছেন ওটাও আসলে জুয়াতে লাগাতেন বা লাগান। এখন হয়তো আমি জানি না, অনেকদিন ধরে তার খোঁজ কিন্তু খবর নেওয়া তাও ধনাঢ্য ব্যক্তির সন্তান, কিন্তু যিনি রিক্সা চালক, যিনি হয়তো আপনার বাসার গৃহকর্মী, আপনার গাড়ির চালক, মানে আমি ওই লেয়ারটার কথা বলছি যে তাদের জীবন খুব প্যাথেটিক। আপনি গ্রামে গঞ্জে যান, আমি যাই তো, ভয়ঙ্কর অবস্থা। যে আমি জানি যে এই ছেলের সংসারে দুবেলা ভাত হলো একটা চ্যালেঞ্জ, সেখানে সে ধার করে এবং সে পুরো সংসারটাকে ডুবিয়ে দিচ্ছে। একটা দুটো উদাহরণ না, কিন্তু আপনি গ্রামে গেলে, আপনি হাঁটতে গেলে দেখতে পাবেন। সো আপনি ক্রিকেটের কথা বলছেন, আমি ক্রিকেট নিয়ে অত চিন্তিত না। ক্রিকেট কতজন খেলে? 1000 2000। ক্রিকেট আমাদের দেশে অনেক বড় একটা ব্র্যান্ড, আমি স্বীকার করি। কিন্তু এই ক্রিকেটের এই বেটিংয়ের নামে আমার দেশের লক্ষ লক্ষ সন্তান, হাজার হাজার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে আজকে। এই জায়গায় আমি বলবো যে ক্রিকেট বোর্ডের কিচ্ছু করার নেই। এটা মানে কিছু করার নেই, আইনই নেই ক্রিকেট বোর্ডের, ওই ক্ষমতাটাই নেই। আপনি অ্যালেক্স মার্শাল, আরও 10 জন মার্শাল নিয়ে আসেন, কোনো রেজাল্ট হবে না। আপনি যাদের নামগুলো বলা হয়েছে, ডাজ ইট মেক এনি সেন্স? আপনি যদি আমাকে বলেন যে ক্রিকেটারের নাম হয়েছে, তিনি নোমরা ক্রিকেটার, মানে ওই লেভেলের কিছু কর্মকর্তা, আমরা কিন্তু জানতাম যে এরা ম্যাক্সিমামই সাসপিশিয়াস। আপনি যে বললেন, আপনি রিপোর্ট করেছেন, এটা কিন্তু নবম, দশম, একাদশ করে, মানে আমার কাছে অবিশ্বাস্য লাগে কোনটা, যে ক্রিকেট বোর্ড, যাদের এই বিষয়টা সবচেয়ে বেশি সচেতন থাকার কথা, তারা রিপোর্টেড মানুষকে দল দিচ্ছে। দিস ইজ ইনসেন। আমি বলবো যে এটা খুব লজ্জার। কোনো ইন্ডিভিজুয়ালের কথা বলছি না, ক্রিকেট বোর্ডকে, আজকে তামিম ইকবাল এসছেন, তাকেও এটা স্বীকার করতে হবে যে আমরা বোর্ড থেকে প্যাট্রোনাইজ করা হয়েছে, বিকজ হি ইজ দি প্রেসিডেন্ট রাইট নাও, রাইট? উনি বলতে পারেন না যে আগে হয়েছে, না, ওনাকে এটা স্বীকার করতে হবে। এটা ক্রিকেট বোর্ড এটা করে, সজ্ঞানে করে, প্রশ্রয় দেয়। এটা আজকে থেকে আর হবে না। আমরা একটু নামটা জানতে চাই। দুটা দলের কথা আসছে যে সিলেট এবং নোয়াখালী তাদের শর্ত পূরণ করেনি, তারপরও তাদেরকে দল দেওয়া হয়েছে, এবং আপনি বলছেন যে দুটো দলের মধ্যে একটা দলের রিপোর্ট ছিল যে তাদেরকে যাতে দল নেওয়া হয়, সেই দলটার নামটা একটু সবাই জানতে চাইবে নিশ্চিতভাবেই। সেটা সিলেট আর নোয়াখালী, সম্ভবত সামিনুর কোন দলের? সামিনুর সম্ভবত তিনি চট্টগ্রামের সাথে চট্টগ্রামে ছিলেন, বা তিনি তার আগে ছিলেন আর কি, তখন তাকে এই লাস্ট বিপিএলে তিনি ছিলেন না। সিইও যিনি, উনি রিপোর্টেড ছিলেন। আর আপনি দেখেন, মানে ক্রিকেট বোর্ড, তামিম ইকবালের কাছ থেকে জানলাম আজকে যে দুটো দল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলেছে, একটা বিপিএল কন্ট্রাক্টে সাইন করেনি। মানে আমরা কোথায় কোথায় বসে কী নিয়ে আলাপ করছি, মানে কাদের নেতৃত্বে আমরা কি পেলাম, মানে খুবই ডিসগাস্টিং। যখন হয় কি, নেতৃত্ব যখন দুর্বল হয়, এরকম ভুল ভ্রান্তি করে, তখন তার আন্ডারে যারা আছেন খেলোয়াড়রা ফ্রি চেক পেয়ে যান। গত বিপিএল আপনি মাঠে ছিলেন, আপনি জানেন যে আমরা অসংখ্য নাম নিয়ে আলোচনা হয়েছে। এখন সেই নামগুলো তো আর বলা যায় না, তথ্য প্রমাণ যেহেতু নেই। মনে হচ্ছিল যে একটা ম্যাচ পাতানোর স্প্রেড বেটিংয়ের একটা মৎস্য হচ্ছে। কী কারণে? বিকজ ফ্র্যাঞ্চাইজি টাকা দিচ্ছে না, বা বিপিএল হচ্ছে অল্প টাকায়। সো ক্রিকেটার জাস্টিফাই করছি না আমি, ক্রিকেটারেরও টাকার দরকার, ওদিক দিয়ে লোভনীয় অফার আসছে, মানে ইটস এ মেস, কমপ্লিট মেস। কিন্তু এটা যদি আপনি থামাতে না পারেন, থামাতে তো পুরোটা পারবেন না, বাট আপনি চেষ্টাটা যদি না করেন, এই বিপিএলকে বাঁচানো যাবে না। 12তম আসরের রিপোর্ট আমরা পেয়েছি, তামিম ইকবাল এবং অ্যালেক্স মার্শালকে সাধুবাদ দিতে হয় যে তারা এই রিপোর্টটা সামনে এসেছেন। তদন্তটা কিন্তু আগের বোর্ডই করেছে, আগের বোর্ডের, কিন্তু 11তম আসরের রিপোর্টটা কিন্তু আসেনি। আমরা বলছি যে এটা 12তম আসর, সবশেষ যে আসর, সেই আসরের রিপোর্টটা পেয়েছি। 11তম আসরের যে বিপিএল হয়েছে সেটা নিয়ে কিন্তু আরও বেশি ম্যাচাকার হয়েছে, আরও বেশি বড় রিপোর্টের কথা আমরা শুনেছিলাম। সেই রিপোর্টটা সামনে আসছে না কেন? কোনটা? 900 পাতার রিপোর্ট? 900 পাতার রিপোর্ট, সবশেষ বিপিএল এর, আগের বিপিএল এর যেই রেড ফ্ল্যাগগুলো ছিল, আমরা অনেকে বিপিএল খেলতে দিই। আমি একটা, মানে এটা আসলে বলা ঠিক হবে কিনা জানি না, যখন ওই তদন্ত রিপোর্ট নিয়ে ওইটার ফলো আপ যখন করা হচ্ছিল, আজ থেকে 2 মাস আগে প্রায়, একজন আইনজীবী, আমি তাকে কখনো চিনতাম না, তিনি আমাকে চিনতেন না, অল অফ এ সাডেন একটা ঘটনাচক্রে ওনার সঙ্গে দেখা। তো উনি আমাকে মানে কথায় কথায় আমার পরিচয় জেনে উনি বললেন যে আমি তো অ্যালেক্স মার্শালের সঙ্গে কাজ করছি। ভালো কথা, আমিও ইন্টারেস্টেড হলাম যে আচ্ছা বলেন। তো উনি একজন ক্রিকেটারের নাম বললেন, যে উনি তো অসাধারণ, এত শুদ্ধবাদী ক্রিকেটার। নামটা আমি বলতে পারছি না, নামটা শুনে আমি চমকে গেলাম। আমি বললাম যে আরে ক্রেজি, মানে আপনি তাকে বলছেন শুদ্ধ, তারপর আপনার তদন্তই তো গলদ আছে। মানে আমরা যাকে অনেক, একজন দুজনকে তো আমরা একটু বেশি সন্দেহ করি, এরকম একজন আর কি। তাই আমি ভাবলাম যে তার মানে কি তদন্তেও কোথাও গাফিলতি আছে বা ভুল আছে। মানে এটা কিন্তু ক্রিকেট ফ্রেটার্নিটিতে একটা আলোচনা হয়
লাইক যারা এই তদন্ত করেন, যারা এই আকু গোয়েন্দার বৃত্তি যারা করেন, তারাও কিন্তু জুয়ারিদের সফট টার্গেট। আম্পায়ার যেমন, আম্পায়ারও ভালনারেবল, খুবই সফট টার্গেট। ওই আকুর মেম্বাররা সফট টার্গেট। হয়তো মানে আমি বলছি না, সবার কথা বলছি না, আমি বললাম যে মেকানিজমটা এখন যেটা হয়, আগে শুধু সরাসরি খেলোয়াড়ের সঙ্গে বা তার স্ত্রীর সঙ্গে বা বান্ধবীর সঙ্গে যোগাযোগ হতো, এখন খেলোয়াড়ের কাছেও যায় না, এখন এই যে খেলোয়াড় এজেন্টের কাছেও যায় না, এখন নানাভাবে সেটা বোর্ড কর্মকর্তা বলেন, নির্বাচক বলেন, টিম ওনার বলেন, টিম ম্যানেজার, টিম বয়ের কথা তো আপনি বললেন, ইভেন জার্নালিস্ট যারা হয়তো অনেক বেশি কন্ট্যাক্ট আছে, আমিও একজন ভালনারেবল টার্গেট। আমাকে দিয়ে আমিও টিমের ইনফরমেশন শেয়ার করতে পারি জুয়ারিদের সঙ্গে। সো এই জায়গাটা হয় কি, আপনি কঠোর আইন ছাড়া মোটিভেট করে আপনি পারবেন না, মোটিভেশনের টাইম পার হয়ে গেছে। হানসিক্রো নিয়ে একদম অন্তরালে চলে গিয়েছিলেন, মোহাম্মদ আজহারউদ্দিন তো কিছু হয়নি, কিছু শাস্তি হয়েছিল, তারপর তিনি ওটা থেকে মুক্তি পেয়ে উনি পার্লামেন্টেও গেছেন, কিছু হয়নি, নর্মাল লাইফ লিড করছেন। আপনাকে যদি শাস্তি দেওয়া হয়, যেমন শ্রীলঙ্কায় করেছে, যেমন ভারতের সম্প্রতি আইন করেছে যে এগুলো ফৌজদারি অপরাধ হবে, ফৌজদারি অপরাধ। আপনি একটা দলকে, একটা সমর্থক গোষ্ঠীকে বড় করে দেখলে দেশকে চিট করছেন। সো সেই জায়গায় আমার কাছে মনে হয় ফৌজদারি আইন ছাড়া আপনি এই 4 জন 5 জন এবং যাদের নাম আসবে এদেরকে আপনার ক্রিকেটে অপ্রয়োজনীয় মনে হবে। এর চেয়ে অনেক বড় বড় নাম সার্ফেসে থেকে যাবে যারা ক্রিকেটের ক্ষতিই করতে থাকবে। তার মানে বলছেন যে আরো বড় বড় নাম সারফেসে আছে, পেছনে আছে। আমরা সেটা নিয়ে যদি সময় পাই পরবর্তীতে আরেকটু আলোচনা করব। বাংলাদেশের টেস্ট শুরু হতে যাচ্ছে আগামীকাল। বাংলাদেশের টেস্ট নিয়ে একটু কথা বলতে চাই। উইকেটটা দেখেছেন, একদম গ্রিন উইকেট। সেই গ্রিন উইকেটে বাংলাদেশের পেসার, আমরা যেটা সবসময় দেখতাম টেস্ট মানে বাংলাদেশের 3 জন স্পিনার, স্পিন বান্ধব উইকেট, সেই জায়গা থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, পেস বান্ধব উইকেট বানাচ্ছে। এটাকে আসলে কীভাবে দেখছেন? আমি বলবো যে আপনার টেস্ট জিততে হলে, ওকে আপনি অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে হারিয়েছেন মানে টার্নার্স বানিয়ে, কিন্তু আপনি যদি ভালো টেস্ট দল হতে চান, ভালো টেস্ট দলে কিন্তু আপনি দেখবেন সব যে কটা ভালো টেস্ট দল আছে প্রত্যেকের পেস অ্যাটাকগুলো সবচেয়ে স্ট্রং, মানে সেটা মানে শুধু টেস্টে না বা যে কোনো ফর্মেটই। তো বাংলাদেশে আমি বলবো যে একটা ব্লেসিংস, যে একটা 2015-16 থেকে একটা নতুন ধারায় বাংলাদেশ এগুলো আস্তে আস্তে, খুব ওভারনাইট হয়নি। এবং বাংলাদেশের কোচিং স্টাফ বলেন, বাংলাদেশের টিম ম্যানেজমেন্টে বলেন, একটা সময় কি চেঞ্জ হয়। আপনি ভারতে যদি দেখেন যে ভারত একসময় স্কোয়ার টার্নার বানিয়ে উইকেট ম্যাচ জিতত, এখন ভারতের পেস বোলার কারা, তারাও চেঞ্জ করেছে। তো বাংলাদেশও চেঞ্জ করেছে, উইকেট ডোমেস্টিকেও উইকেট চেঞ্জ হয়েছে এবং বোলারদেরকে ক্যাপ্টেন ব্যাক করেছেন, মাশরাফি ব্যাক করেছেন সাদা বলে, মমিনুল, মুশফিক যে ছেড়ে দিয়েছেন তখন মমিনুল ব্যাক করেছেন। যে তখন ফিলোসফি হয়ে গেছে জিততে হলে আমাকে, কেন আমরা তো হারছিলাম, বাংলাদেশ হারছিলই, সেটা স্পিনার নিয়েও হারছিল, দেশের বাইরে গেলেই হার নিশ্চিত। ভালো একটা ছিল। সো মমিনুল রিয়েলাইজ করলেন যে না, পেস বোলারদের নিতে হবে। ওই সময় ওটিস গিবসন এলেন, এখন যিনি আছেন মাই গড, মানে ওনার মনে হয় যে এই পেস বোলাররা তার ফ্যামিলি মেম্বার। সো এই জিনিসগুলো হয়েছে এবং আমি বলবো যে প্লেয়ার খেলোয়াড় যারা আছেন তারাও যে এই সুযোগ সুবিধাগুলো ঠিক মতো নিতে পেরেছেন। আমরা কিন্তু খাবার বেড়ে দিলেও খেতে পারি না, কেউ না খাইয়ে দিলে। বাট হ্যাটস অফ টু দি পেস বোলার্স, এই 7-8 জন তো একটা ন্যাশনাল পুলে আছেন। এখন এদের এমন একটা যানজট তৈরি হয়েছে, আরও অনেক পেস বোলার কিন্তু আছেন যারা ন্যাশনাল টিমের দরজায় করাও নাড়তে পারছেন না। সো এইটা বাংলাদেশ ক্রিকেটে আমি বলবো যে সবচেয়ে বড় ট্রান্সফরমেশন। আপনি 2015 থেকে 19 অনেক ভালো সময় গেছে বলছেন, বাট আপনি যে ট্রান্সফরমেশন বলেন ইন এ পজিটিভ সাইন, যে পেস বোলারদের ডিপার্টমেন্টটা, আপনি পেস বোলার যখন রেগুলার উইকেট পেতে থাকবে, দেখবেন যে ব্যাটসম্যানরাও কনফিডেন্স পাবে। ব্যাটসম্যানদের কনফিডেন্সে একটু সমস্যা, তো আমার ধারণা যে উইদিন 2-3 ইয়ার্স অনেক বেটার রেজাল্ট আমরা দেখব মাঠে। এই দলটার উপর আশ্বাস রাখছেন, বিশ্বাস রাখছেন? কারণ আমরা একটা মাঝখান দিয়ে ট্রানজিশনের মধ্যে দিয়ে গেছি, অনেক সিনিয়র ক্রিকেটারকে আমরা হারিয়েছি বা তারা ছিটকে গেছেন, নানা কারণে অনেকে অবসর নিয়েছেন। সেই জায়গায় যেতে চাচ্ছি না। নাহিদ রানাকে নিয়ে একটু বলবেন। স্পেশাল বাংলাদেশের জন্য একটা রত্ন, পিএসএল এ চ্যাম্পিয়ন হয়ে ফিরেছেন এবং যে গতির তাণ্ডব করছেন, ভবিষ্যতে আসলে নাহিদ রানাকে আমরা কোন জায়গায় দেখছি এবং পাকিস্তান সিরিজে নাহিদ রানা একটা এক্স ফ্যাক্টর হতে পারে কিনা? ওয়েল, আমরা একজন হাসিবুল হোসেন শান্ত, এখন যে নির্বাচক, আমার ক্যারিয়ারের শুরুর দিকে তাকে মনে হতো যে কোনো ব্যাটসম্যানকে তিনি ঘায়াল করে ফেলবেন। তারপরে মাশরাফি বিন মুর্তজা লিটারেলি ঘায়াল করা শুরু করলেন, যদিও আপনারা জানেন যে মাশরাফি মানে হলো খুঁড়িয়ে খুঁড়িয়ে 7 পা দৌড়ে 120 গতিতে বল করেন, তিনি তা ছিলেন না। ব্যাটসম্যান পিলে চমকে দিতেন তিনি। তারপর তাসকিন আহমেদ এলেন,
নাহিদ রানা এলেন, মানে যুগে যুগে সময় সময় এসছেন, বাট এই সময়টা সবচেয়ে জরুরি হলো ভেরি ইয়াং বডি নাহিদ রানার। আমি আশা করি তিনি নিজে বুঝতে পারবেন এবং তাকে যারা ম্যানেজ করেন। এখন একটা সুবিধা হলো বাংলাদেশ দলের মানে প্লেয়ার ম্যানেজমেন্টটা অনেক অনেক বেশি স্কিলড, আমি অনেক বেশি চিন্তা করেন। বাট নাহিদ রানা কিন্তু এন্ড অফ দ্য ডে আপনি অ্যাঙ্কর, আমি অতিথি, দিন শেষে আমাদের পারফরমেন্সে কিন্তু আমাদের ভূমিকাটা সবচেয়ে বেশি হতে হবে। এবং আমি আশা করি যে নাহিদ রানার সামনে অনেকগুলো এক্সাম্পল আছেন, মাশরাফি বিন মুর্তজা আছেন, এখন তাসকিন আহমেদ অনেক ইনজুরি কাটিয়ে কাটিয়ে উনি বলের গতিটাও আগের থেকে কমে গিয়েছে। নাহিদ রানার মধ্যে শুরু ছিল তার, ই ওয়াজ ডেভাস্টেটিং, 145 প্লাস করতেন, অভিষেকই 5 উইকেট, সুদর্শন মানে ওই স্টারডোমটা, এখন নাহিদ রানা যে স্টারডোমটা আছে 2015-তে তাসকিনের তাই ছিল। আমার অনুরোধ থাকবে যে নাহিদ রানা নিজে যেন বেশি স্মার্ট হন, বিকজ তার সামনে অনেকগুলো এক্সাম্পল আছে। উনি মাশরাফির মতো জায়গাতেও নেই, তাসকিনের মতো নেই, উনি অনেকগুলো উদাহরণ দেখেছেন। তিনি যতটা নিজেকে ভালো ম্যানেজ করবেন, দলও তাকে সেই সুযোগটা দিচ্ছে। আশা করি তিনি ফিট থাকবেন। ফিট থাকলে হয় কি, আপনি ওই 145 টিক করা, যেহেতু উনি কনসিস্টেন্টলি শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারেন। আর মানে আমার ভয় একটাই যে তিনি নিজেকে কতটা সুন্দরভাবে বুঝতে পারেন, পরিচালিত করতে পারেন, সেটা নিয়ে। তালা জুবারের সাথে কথা বলছিলাম, নাহিদ রানাকে লম্বা সময় কাজ করছে। তিনি বলছেন যে নাহিদ রানা নিজেকে নিয়ে খুব বেশি চিন্তায় থাকেন, ফিট রাখেন, নিজেকে নিয়ে কাজ করেন। সেই কাজটা হয়তো নাহিদ রানা করছেন এবং বিসিবিও মনে হয় নাহিদ রানা সেই দায়িত্বটা নিচ্ছেন, তারাও সেই ওয়ার্কলোডের কাজটা করছেন। তানজিদ তামিমকে নিয়ে একটু কথা বলতে চাই। টেস্ট দল অভিষেকের অপেক্ষায় আছে, T20 ওয়ানডেতে বেশ ভালো করছে। তানজিদ তামিমকে কি এখন আসলে টেস্ট দলের সেই বিবেচনায় আনা উচিত হয়েছে কিনা, বা ওই যে ওয়ানডে T20 আমি আসলে কি, আমি খুব বেশি সমালোচনা মানে করতে চাই না, বিকজ আমার কাছে মনে হয় তানজিদ তামিম হোয়াইট বলে দারুণ ফর্মে আছেন এবং আমার মনে হয় তাকে একটা ঝুঁকি নিয়েই খেলানো হচ্ছে। তিনি খেললে তাকে তার স্টাইলে খেলতে দিতে হবে, যেটা প্রধান নির্বাচক হাবিবুর রশিদ বলেছে। আমার ভালো লেগেছে কোনটা, আপনি যদি তাকে খেলা চেঞ্জ করতে বলেন, আমাদের কিন্তু বাংলাদেশে দেখা যায় যে আপনি হঠাৎ টেস্ট ডেবিউ হলো, খারাপ করলেন, সেখান থেকে বাদ পড়ে আবার তানজিদ তামিমকে হোয়াইট বলে স্ট্রাগল করতে হবে, হয়তো তাকে বাদও দিয়ে দিতে হবে যখন পাবলিক আউটক্রাই হবে। সো জিনিসগুলো চেঞ্জ হওয়া উচিত এবং তানজিদ তামিমকে তার মতোই খেলতে দেওয়া উচিত। এবং আমি মনে করি, মানে আমি খুব লিনিয়েন্ট তার ব্যাপারে, বিকজ বাংলাদেশে ওপেনার তো খুব, মানে এমন না যে অনেক অপশন আছে। আপনি যদি তামিম ইকবালকে বাদ দেন, আপনি বাংলাদেশ ওপেনিং সংকটে কিন্তু দীর্ঘকাল ধরে ভুগেছে। সো একজন সেটেলড ওপেনার পেয়েছেন, তার সঙ্গে আরও দুজন আছেন, বিভিন্ন ফরম্যাটে খেলেন, টেস্টে দুজন ওপেনার আছেন। সো একটু সময় আমরা যদি একটু ধৈর্য ধরি এবং তাকে তার মতো খেলতে দেই, তিনি নিজেই বুঝতে পারবেন যে কখন গিয়ার চেঞ্জ করতে হবে। আপনি বীরেন্দ্র সেহবাগ কোনোদিন ওপেন করবেন, মানে আপনাকে ভালো কিছু করতে হলে আপনাকে ওইটা আবার জুয়ার কথা চলে আসে, আপনাকে একটা ঝুঁকি নিতেই হবে। আমি মনে করি যে এটা গুড বেট যে তানজিদ তামিমকে খেলছে এবং অল দি বেস্ট, তিনি যেন সেটা ভালোভাবে কাজে লাগান। আমরাও সেই প্রত্যাশা করব। আমাদের সময় খুব শেষ হয়ে এসেছে। আমরা ছোট করে একটু শেষ করার আগে ফুটবল নিয়ে জানতে চাইবো। বাংলাদেশের ফুটবল নিয়ে বেশ ভালো হাইপ চলছে, অনেক অনেক সিভি, সেই সিভি থেকে শর্ট হয়ে আসছে। কোলম্যান নিয়ে খুব বেশি আলোচনা চলছে, সেই সাথে রোজারিও মিকেল আছেন। বাংলাদেশের এই যে ফুটবলের যে উত্থান বা এত আগ্রহ, সেটাকে আসলে কীভাবে দেখছেন? আপনারা তো একদম শুরু থেকেই বাংলাদেশের ফুটবল খেলছেন। মানে আমি বলবো অসাধারণ, স্যালুট ফুটবলকে। ফুটবল হলো সারা পৃথিবীর গণমানুষের খেলা। সামনে বিশ্বকাপ আসছে, আপনি দেখবেন যে তখন বাংলাদেশে কোনো সিরিজ থাকলে দেখবেন যে খবরের কাগজে খুব অল্প জায়গা পাচ্ছে, আপনার এখানে চ্যানেলও নিশ্চয়ই কম জায়গা পাবে। এবং হামজা চৌধুরী আসার পর যে ট্রান্সফরমেশন, হামজা চৌধুরীকে স্পেশালি থ্যাঙ্কস জানাবো কি, ওনার শুধু ফুটবল খেলাটা না, ওনার বিহেভিয়ারাল প্যাটার্নটা দেখেন। এত বড় তারকা অ্যান্ড সো ডাউন টু আর্থ। হয় কি, আপনি একজন, তার চুল, মানে আপনার খেলায় একজন স্টার লাগে, সুপারস্টার লাগে। হামজা চৌধুরী ফুটবলকে যে লাইফ লাইন দিয়েছেন, আমি বলবো যে ফুটবলে যারা কর্মকর্তা আছেন তাদের জন্য এটা একটা ব্লেসিংস, মানে তারা গোল্ড মাইন হাতে পেয়েছেন এখন যারা বাফুফেতে আছেন। এবং আমি অবিশ্বাস্য মনে হচ্ছে যে বাংলাদেশের কোচ হওয়ার জন্য প্রায় 200+ বিদেশি আগ্রহী। এর মধ্যে একজন, আমি লাকিলি সেই অলিম্পিকে ছিলাম রিওতে, নেইমারের কোচ ছিলেন, তিনিও আগ্রহী। আমার মনে হয় যে এই সুযোগ বারবার আসবে না। আমার অনুরোধ থাকবে বাফুফের প্রতি যে তারা যদি সুযোগটা নেন, এবং এটা খুবই ইতিবাচক। থামাচ্ছি কারণ হচ্ছে আমি আপনার কাছে আরেকটু ছোট্ট করে জানতে চাই, সাকিব আর হামজাকে নিয়ে খুব বেশি আলোচনা হয়। সাকিব আল হাসান নেই, আমার কাছে মনে হয় যে দুজনকে নিয়ে অত ভাবেন না, আমরা যতটা ভাবি। আমরা সাকিব ভার্সেস তামিম, সাকিব ভার্সেস হামজা চৌধুরী বলি, কে গ্রেটেস্ট স্পোর্টসম্যান বলি। এখন আপনি যদি আমার সঙ্গে তর্ক করতে চান, সারাদিন করতে পারি, আমি ওই বিবেচনাতেই যাব না। হামজা আমাদের জন্য আশীর্বাদ, সাকিব আল হাসানও আমাদের জন্য আশীর্বাদ।
বাংলাদেশেরই খেলোয়াড়, ভিন্ন খেলা খেলতে পারেন, বাট হ্যাটস অফ টু দেম। সাইদুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সময় হয়েছে একটা ছোট্ট বিরতির, আপনাকে আমরা এখান থেকেই আসলে বিদায় জানাতে হচ্ছে। থ্যাংক ইউ।